অ্যামুলেট। নকশার ভেতরের ঘরগুলোর একটাতে লেখা নাদেশ সুরাদেশ মেনেনার, প্রাচীন ব্যাবিলনীয় ভাষা। এমন তো ভারতীয় নয়, এটা ব্যাবিলনীয়। প্রথম খ্রিস্টধর্ম এরপর ইসলামের যখন প্রসার হলো, সেই সময় অনেক বেদসাধক ইরাক এবং সিরিয়া থেকে ভারতে চলে আসে। তন্ত্রমন্ত্র এখানে সারা জীবনই আছে। নরবলি, সব সাধনা, এসব কাজে কোনো বাধা নিষেধ নেই। লাকুম দিনুকুম, যার অর্থ ধর্ম তার তার কাছে, যার যার ধর্ম তার তার কাছে। ব্যাবিলনে তান্ত্রিকেরা বেড়ে উঠেছিল রাজা নাকুল্য পেয়ে। ভারতেও সেটা পেতে তাদের খুব বেশি অসুবিধা হয়নি। বক্তিয়ার খলজি বাংলা দখল করে নিলে লক্ষণ সেন পালিয়ে গেল পূর্ব বাংলার রাজধানী বিক্রমপুরে, সাথে লক্ষ্মী নারায়ণ। মনে প্রতিহিংসার আগুন। হারানো রাজ্য কিভাবে ফিরে পাবে, রাত দিন সেই ভাবনা। দোর্দণ্ড প্রতাপ বক্তিয়ার আর তার মুসলমান সৈন্যরা এক মূর্তিমান বিভীষিকা। চিন্তা পারে তার সাথে, পাল্লা দিয়ে বাড়ে হতাশা। বাঙালি সেনদের দুঃশাসনের নিষ্পেষিত নিষ্পেষিত গণসমর্থন দুরাশা। লোকবল, অর্থবল, মনোবল কোনোটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। ক্রান্তিকালে এগিয়ে এলো কাপালিক লক্ষ্মী নারায়ণ। বক্তিয়ার বিনাশ হবে হাকির হাতে। জরাসুরের বিকট মূর্তির সামনে জোড়া মোষ বলি হলো। লক্ষ্মীনারায়ণের ইচ্ছে ছিল কুমারী উৎসর্গ করার। লক্ষণ রাজি হননি। দেশের অবস্থা ভালো না। কুমারী অকুমারী বিবাহিতা সবারই বাবা মা থাকে। এ নিয়ে ভেজাল হলে বিক্রমপুর ছেড়ে বার্মায় গিয়ে উঠতে হবে। পূবে এখন শুধু ওই রাজ্যই নিরাপদ। বক্তিয়ারের এখতিয়ার মগের মুল্লুকে নেই। আয়োজন সম্পন্ন হলো বটে, তবে সমস্যা একটা রয়ে গেল। সব সাধনা করে হাকিনি ডেকে এনে বক্তিয়ার বধ করতে হলে বক্তিয়ারের কাছাকাছি থাকতে হবে। হাকিনির কাছে রামও বা রাবণও তাই, রামজাত রাবণও তাই। সে থাকে চির অন্ধকারের রাজ্যে। বক্তিয়ারকে হাকিনি চেনে না, তাকে চিনিয়ে দিতে হবে। লক্ষণ সেন পালিয়ে আসার সময় সে ছিল নদিয়ায়, এখন কোথায় আছে কে জানে। মুসলমান যোদ্ধারা নাকি ঘোড়ার পিঠ থেকে নামেই না। খাওয়া ঘুম নামা সব ওখানেই। বক্তিয়ার ঘোড়ার পিঠেই থাকে দিনের অর্ধেক সময়। ভেবেচিন্তে এক বুদ্ধি বের করল লক্ষ্মীনারায়ণ। তার দুজন সাগরেদকে পাঠালো এই কাজে। শুরু হলো মিশন বক্তিয়ার। বাসমতি চাল পুড়িয়ে বানানো কয়লার সাথে ঘোড়ার রক্ত আর গর্ভবতী নারীর প্রস্রাব মিশিয়ে তৈরি কালিকিতে সাদা সিল্কের উপর হাকিনি জাগানো মন্ত্র লিখে কাপড়টা দুটুকরো করে লক্ষ্মী। এই দুটো বালার ভেতর টুকরো দুটো ভরে সাগরেদ দুজনের হাতে একটা করে পরিয়ে দেয়। দুই সাগরেদ, শুম্ভ ও নিশুম্ভ, নদিয়ায় এসে জানতে পারে বক্তিয়ার রংপুর অভিযানে। ওখান থেকে পায়ে হেঁটে রংপুর রওনা হলো তারা। দুদিন পর পদ্মা পার হয়ে বরেন্দ্র বা রাজশাহী পৌঁছালো। তখন চৈত্র মাস। রাজশাহীতে কলেরা বসন্তে গ্রামকে গ্রাম উজাড় হচ্ছে। কলেরার মহামারী চলছে এমন এক গ্রামে সন্দেহের মুখোমুখি ঢুকলো দুজনে। দেখতে পেল 3 রাস্তার মাথায় পাকা উঁচু ঢিবির মতো হাট বসার জায়গা। এর পাশেই প্রকাণ্ড বটতলায় ধূপ ধুনো জ্বালিয়ে ওঠা দেবীর পুজো হচ্ছে। রাস্তা দিয়ে কিছুক্ষণ পরপরই
কাঁচা বাঁশের খাটিয়ায় বল হরি হরি বল করতে করতে শ্মশানে যাচ্ছে লাশ। শম্ভু নিশম্ভু ক্ষুধা তৃষ্ণায় কাতর। মহামারী লেগেছে এমন গ্রামে পানি পর্যন্ত খাওয়া নিষেধ। অথচ সাগরেদদের অবস্থা এত খারাপ যে কিছু না খেলে কলেরা বসন্তে নাও যদি মরে, ক্ষুধা তৃষ্ণায় অবশ্যই মারা যাবে। হাটের কাছে এক ময়রার দোকান দেখতে পায় তারা। সেখানে দই চিড়ে খাগড়াই খেয়ে প্রাণ বাঁচালো। শুয়ে পড়ল বটতলায়। শেষ রাতে নিশুম্বের পেট নেমে গেল। এশিয়াটিক কলেরা বড় মারাত্মক ছিল। কাউকে ধরলে 24 ঘন্টার ভেতরে জমালয়ে পাঠিয়ে দিত। পরদিন বিকেলে নিশুম্ব ওলা ওঠা দেবীর পায়ের কাছে মরে পড়ে থাকল। বালাটা আস্তে করে তার হাত থেকে খুলে নিয়ে বিদেয় হলো শুম্ভ। রংপুরের রাস্তা ধরল। অন্তত তার কাছে তাই মনে হলো। অন্ধকারে সারা রাত হেঁটে সকালে যেখানে পৌঁছলো সে জায়গার চেয়ে কলেরা গ্রাম অনেক ভালো ছিল। ছোট এই গ্রামটির প্রায় সবাই ফাঁসুরে ডাকাত। বাইরে থেকে দেখে কিচ্ছু বোঝার উপায় নেই। দ্বারা পরিবার নিয়ে দিব্যি ঘর সংসার করছে সবাই, সম্পূর্ণ গৃহস্থ। কিন্তু ভেতরে ভিন্ন চিত্র। নিরীহ শ্রান্ত পথিকদের ভুলিয়ে ভালিয়ে বাড়িতে এনে সর্বোচ্চ কেড়ে নিয়ে তাদেরকে মেরে ফেলাই এদের কাজ। এমনই এক ডাকাত ফ্যামিলির পাল্লায় পড়ে সে। 2 দিন পর ডাকাতদের হাতে প্রাণ হারালো শুম্ভ। তবে মারা যাওয়ার আগে সব ঘটনা লিখে রেখে যায় সে। এ কাজে মন্ত্রলেখা সিল্কের কাপড়টি ব্যবহার করে। আমি ধারণা করছি বালা দুটো ডাকাত তার স্ত্রী অথবা মেয়েকে দিয়েছিল। বাঙালি মায়েরা তাদের গয়না দিয়ে যান মেয়েকে বা ছেলের বউকে। বংশ পরম্পরায় একই গহনা হাত বদল হয়। পুরনো গহনা ভেঙে নতুন গয়না বানানোর চল এখন যেমন আছে আগে তেমন ছিল না। ওতে খাজনার চেয়ে বাজনা বেশি পড়ত। সুলতানি আমলে গঙ্গা ব্রহ্মপুত্র অঞ্চলে 8 রিক্টার স্কেলে ভূমিকম্প হয়েছিল। ব্যাপক ভূমিধসে তলিয়ে যায় অসংখ্য গ্রাম গঞ্জ নগরী। গৃহহীন হয়ে পড়ে লাখ লাখ লোক। এদের অনেকেই তখন দক্ষিণাঞ্চলে মাইগ্রেট করে। সম্ভবত সেই সময়ই এগুলোর তৎকালীন মালিক এই এলাকায় চলে আসে। পরে এখানে বর্গীদের উৎপাত শুরু হলে বালাগুলো খুলল না দেবীর মন্দিরে রেখে দেয় সে বা তার উত্তর পুরুষ। পরে আর ফিরিয়ে নিতে পারেনি। ব্রিটিশ আমলে খুলনায় ম্যাকপিস থাকারে নামের এক ইংরেজ সাহেবের দোকান ছিল। সাবর অ্যান্ড ড্রাগন নামের এই দোকানটির ব্রাঞ্চ ছিল কলকাতাতেও, মূল দোকান লন্ডনে। ওই দোকানে ভালো ভালো সব অ্যান্টিক বিক্রি হতো। এই থ্যাকারে সাহেবকেই লোকেরা ডাকত ঠাকরে সাহেব বলে। থ্যাকারে জানতে পারে খুলনা দেবীর মন্দির অনেক পুরনো, প্রচুর অ্যান্টিক লুকানো আছে ওখানে। বুড়ির বাবার সাথে খাতির জমিয়ে অনেক জিনিস হাতিয়ে নেয় সে। অ্যান্টিক কেনার মতো লোক খুলনায় কেউই ছিল না। থ্যাকারের দোকানটি ছিল আসলে অ্যান্টিক কালেকশনের একটি আউটপোস্ট মাত্র। দালালেরা সরাসরি দোকানে যেয়ে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা আর্টিফ্যাক্ট সাহেবের কাছে বিক্রি করত। যা হোক, বালাগুলো সাহেবের হাতে পড়লে সে বুঝে ফেলে ওগুলোর মুখ খোলা যায়। মুখ খুলে একটি বালার ভেতর পায় মন্ত্রতন্ত্র লেখা সিল্ক, অন্যটিতে শুম্ভের লেখা কাহিনী। ধারণা করছি কাদম্বিনী দেবীর বাবাকে ওগুলো দেখায় সে। জানতে চায় কি লেখা আছে। নানা ভাই ধুঞ্জির ছিল
নানা ভাই ধুঞ্জির ছিল ফিটন গাড়ি, পালকি, ট্যানজাম এসব তৈরির কারখানা। কোম্পানির আমল থেকেই লাট সাহেবরা পালকির ভক্ত হয়ে পড়ে। এত বেশি ভক্ত হয় যে অর্ডিন্যান্স জারি করে, আমলারা ছাড়া ওগুলোতে আমলারা সালা ওগুলোতে চড়তে পারবে না কেউ। তবে ওই আইন কেউ মানেনি। আমলা কামলা যে যেমন পারে দেদারসে পালকি ব্যবহার করত। এখন যেমন ট্যাক্সি কোম্পানি আছে কলকাতায়, তেমন পালকি কোম্পানি ছিল। অসংখ্য বেহারা বেতন দিয়ে পুষত তারা। সবচেয়ে বড় পালকি কোম্পানির মালিকও ছিল আবার ধুনজি। পাকা রাস্তাঘাট তৈরি হওয়ার পর ল্যান্ডে এবং ফিটস গাড়ির চাহিদা হয় ব্যাপক। ইংরেজ সাহেব উঠতি জমিদার স্থানীয় মহারাজারা ছিল ওগুলোর খদ্দের। থ্যাকারে ছিল নানা ভাই ধুনজির কমিশন এজেন্ট। ধুনজির সাহায্যে অনেক অ্যান্টিকও কালেক্ট করত সে। দুজন হয়ে ওঠে মানিকজোর। অ্যান্টিক ডিলার হওয়ায় রহস্যময় সব ব্যাপারে থ্যাকারের আগ্রহ ছিল অসীম। সিল্কের টুকরো দুটো পাওয়ার পর তন্ত্রমন্ত্রে আগ্রহী হয়ে ওঠে সে। কান টানলে মাথা আসে। ধুনজিও যোগ দিল এসে। ওদিকে মন্দির থেকে বহু জিনিস লোপাট করায় কাদাম্বিনী দেবীর বাবার উপর প্রধান সেবায়েতের সন্দেহ হয়। ওখান থেকে সরে পড়ার জন্যে অস্থির হয়ে পড়ে সে। ধুনজে নবাবী আমলের বড় একটি বাড়ি খুলনায় আগেই কিনেছিল। এ অঞ্চলে ভালো কাঠ সস্তা ছিল। তার কলকাতার কারখানার কাঁচামাল এই বাড়ি থেকে নদীপথে চালান হতো। ধুনজিকে বলে বাড়িটা কাদম্বিনী দেবীর বাবাকে পাইয়ে দেয় থ্যাক্কারে। উদ্দেশ্য তাকে কাছাকাছি রাখা। আমার ধারণা হাকিনি বশীকরণ ছাড়াও আরও যে সব মন্ত্র বা পিশাচ সাধনা আছে সেগুলো তারা করেছে। টাকা আর ক্ষমতা লাভই ছিল তাদের সাধনার মূল লক্ষ্য। অনেকক্ষণ কথা বলে থামলেন মন্ময়। কাদম্বিনী দেবীর কাছে এতদিন ওগুলো ছিল, অথচ একদিনও উনি খুলে দেখলেন না। আপনি বা বুঝলেন কি করে যে ওগুলো খোলা যায়? জিজ্ঞেস করলাম আমি। বিখ্যাত স্বর্ণকারের নিখুঁত কাজ। আগে থেকে জানা না থাকলে বোঝার উপায় নেই। এ পর্যন্ত কলকাতা থেকে গয়নার যত ক্যাটালগ বেরিয়েছে তার সবগুলোই আছে আমার কালেকশনে। মজার ব্যাপার কি জানেন? এর ভেতরে থ্যাকারে সাহেবের নিজের ছাপানো একটা ক্যাটালগও আছে। হাতে পাওয়ার পর ক্যাটালগ বের করে মিলিয়ে দেখেছি ছবির সাথে আসল বালা দুটো। সব আইটেমের বিস্তারিত বিবরণ আছে বইটিতে। ইতিহাস, শৈলী, মূল্য, প্রাপ্তিস্থান এইসব আর কি। ওগুলো যে সেন আমলের ডিজাইন সেটা থ্যাকারের বর্ণনা থেকেই পাওয়া। তবে এর পেছনের যে কাহিনী সেটা এর ভেতরে চিরকুট থেকে জেনেছি। বাকিটা নিজের হাইপোথিসিস। তবে সে সময়ের লেখা খুলনা গেজেটিয়ার এবং খুলনা মিউনিসিপ্যালিটির ফাইলপত্র ঘেটেও অনেক তথ্য পেয়েছি। আমার মনে হলো মন্ময় সবটুকু আমাকে এখনো বলেননি। জিজ্ঞেস করলাম, আপনার আগ্রহ কি শুধু ওগুলোর ইতিহাস জানার ব্যাপারেই সীমিত? মন্ময় আমার দিকে তার ঘুম ঘুম চোখ তুলে তাকালেন। বললেন, না, হাকিনির ব্যাপারটি আমাকে খুব আকৃষ্ট করেছে। সবচেয়ে অদ্ভুত হলো হাকিনি জাগানোর যে সাধনা সেটার বৈশিষ্ট্য। এই হাকিনিরা খুব নিচু স্তরের পিশাচ। এদের বুদ্ধি বৃত্তি পশু শ্রেণীর, তবে ক্ষমতা প্রচণ্ড। এদেরকে ডেথ এঞ্জেল বলতে পারেন। ডেকে এনে যার মৃত্যু চান তাকে চিনিয়ে দেবেন, সেটারও প্রতিক্রিয়া আছে।
তবে সমস্যা হলো এরা প্রাণ না নিয়ে ফিরবে না। যার জন্য ডাকা তাকে মারতে না পারলে সে যে ডেকেছে তাকেই মেরে ফেলবে। হাকিনি জাগাতে হলে অশুচি যজ্ঞ করতে হয়। এই অশুচি যজ্ঞ হলো মৃতা কোনো যুবতীর সাথে যৌন সঙ্গম, যাকে পশ্চিমারা বলে নেক্রোফিলিয়া। নেক্রোফিলিও বহু প্রাচীন প্রথা। বার্মা এবং দক্ষিণ ভারতে এর ব্যাপক প্রচলন ছিল পুরাকালে মিশরে ও ব্যাবিলনে। বার্মা এবং দক্ষিণ ভারতে কোনো অবিবাহিত তরুণী মারা গেলে একজন পুরুষকে সেই শবের সাথে বিয়ে দেয়া হতো। পুরুষটি তখন স্বামী হিসেবে যুবতীর লাশের সাথে সঙ্গম করত। মিশরের মমির কারিগরদের ভেতর এই নেশা ছিল প্রবল। এজন্যে যুবতী মেয়ের লাশ তাদের বাবা বা স্বামীরা 2-3 দিন বাইরে ফেলে রেখে পচিয়ে এনে তারপর মমির কারিগরদের হাতে তুলে দিত। ইউরোপেও নেক্রোফিলিওর চর্চা ছিল। এ নিয়ে বহু গল্প কাহিনী প্রচলিত আছে। আপনি এত কিছু জানলেন কিভাবে? দেখতেই পাচ্ছি এর পেছনে সময় শ্রম দুটোই ব্যয় করেছেন প্রচুর, কিন্তু এত সব করে লাভ কি? এই এক নেশারে ভাই। আমার এক কাকা ছিলেন তান্ত্রিক। ছেলেবেলায় তার পিছে পিছে ঘুরতাম। রাজ্যের যত অদ্ভুত জিনিসপত্র কাকার ঘর ভর্তি ছিল। আমার যখন 10 বছর বয়স তখন তিনি বিহারে যান। সেখানে এক দুর্গম এলাকায় মস্ত গণিকের খোঁজ পান তিনি। এরপর নিজেই নিখোঁজ হন। আমার বয়স বাড়তে লাগলো, সেই সাথে পৌনঃপুনিকভাবে বাড়তে লাগলো নেশাও। সোনার কারবার আমাদের 3 পুরুষের। প্রচুর বিষয় সম্পদ। ব্যবসা চলছে কঠিন এক স্টিমের ভেতরে। কিছু না দেখলেও ওটা ঠিকই চলবে। আমি সময় কাটাই ভারতের উপজাতীয় গোত্রগুলোর উপাস্য দেবদেবী তন্ত্রমন্ত্র বিষয়ে পড়াশোনা করে। প্রকৃত তান্ত্রিক আজকাল খুঁজে পাওয়া কঠিন। ঠিক উপাচার সাজিয়ে নৈবেদ্য দিলে ওগুলো আসলেই কাজ করে কিনা জানা যেত। আপনার তো এ ব্যাপারে প্রচুর পড়াশোনা। এইসব মাম্বো জাম্বো আসলেই বিশ্বাস করেন? দেখেন, থিওরি এক জিনিস, প্র্যাকটিক্যাল আর এক। সব নিয়ম মেনে ট্রাই করলেই কেবল এর প্রায়োগিক ব্যাপারটি জানা যাবে। হাকিনি জাগানো মন্ত্র প্রক্রিয়া সব তো হাতের কাছেই আছে। এই বিষয়টি দিয়েই সেই পরীক্ষা হতে পারে। সঞ্জয় বাবু, হাকিনি এক সর্বনাশা জিনিস। যদি সত্যি তাকে জাগানো যায় তাহলে সে তো প্রাণ না নিয়ে ফিরবে না। এ হচ্ছে আগে গেলে বাগে খায়, পিছে গেলে খায় হায়না। পিশাচ সাধনা আর ঝুঁকি হলো পিচ অ্যান্ড ক্যারট। হাকিনির সাধনায় যে সব উপাচার লাগে তা জোগাড় করা যাবে। তিথি নক্ষত্র দেখে যজ্ঞের কাল নির্ণয় করাও কঠিন না। কঠিন হলো সব সাধনার জন্যে যুবতী নারীর টাটকা লাশ জোগাড় করা। তার চেয়ে কঠিন ওই লাশের সাথে ঘনিষ্ঠ হওয়া। ব্যাপারটি নিয়ে গভীরভাবে ভেবেছি আমি। বের করার চেষ্টা করেছি এর বিকল্প। শয়তান হলো চূড়ান্ত অপবিত্র সত্তা। যদিও খ্রিস্টান ইসলামিক ট্রেডিশনে বলা হয়েছে আজাজিল আদম হাওয়ার পতন ঘটিয়েছিল তাদের যৌনতাকে পুঁজি করে। ইহুদি খ্রিস্টান দুধর্মেই যৌন মিলন একটি অপবিত্র বিষয়। ক্যাথলিক পাদ্রীদের জন্য এই কাজ সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধর্মগুলোতে বলা হয়েছে নিষিদ্ধ যৌন মিলন দেহ ও মনকে পুরোপুরি কলুষিত করে। একটা উদাহরণ দেই। ইসলাম বলে হজরত ইব্রাহিম 3টি প্রধান এক ঈশ্বরবাদী ধর্মেরই আদি পিতা। ব্যাবিলনের বাদশা নমরুদ তাকে আগুনে পুড়িয়ে মারার ব্যবস্থা করেছিল। বিশাল আগুনের কুণ্ড জ্বালিয়ে তাকে তুলে তার ভেতর ফেলতে গেল নমরুদের লোকেরা। দেখা গেল পয়গম্বর এত ভারী যে তাকে মাটি থেকে তোলা সম্ভব হচ্ছে না।
ব্যাপার কি জানার জন্যে নমরুদ তার পুরোহিত গণকদের ডেকে পাঠালো। এরা যা বলল তা এই রকম। খোদার ফেরেশতারা ইব্রাহিমকে ধরে আছে। 100 হাতি লাগিয়ে টানলেও তাকে মাটি থেকে উঠানো যাবে না। উপায় কি? উপায় কি? ফেরেশতাদের তাড়াতে হবে। গণকেরা নমরুদকে বুদ্ধি দিল জায়গাটিকে অপবিত্র করার। নমরুদ তখন উপস্থিত জনতাকে প্রকাশ্যে অবাধ যৌন মিলনের নির্দেশ দিল। ঘটনাস্থল অপবিত্র হলো। পালালো ফেরেশতার দল। ইব্রাহিমকে নিক্ষেপ করা হলো আগুনে। যেসব মেয়ে ওই সব কর্মকাণ্ডে অংশ নিয়েছিল তারা নমরুদের কাছে পুরস্কার দাবি করল। সঙ্গমবাজ রতিক ক্লান্ত রমণীদের সহজে চেনার জন্যে তাদের কপালে টিপ দেয়া হয়। এজন্যে মুসলমান মেয়েদের কপালে টিপ দেওয়ার ব্যাপারে কিছুটা নিষেধাজ্ঞা আজও আছে। মন্ময় বাবু, আপনার পরিকল্পনাটা আসলে কি? মন্ত্রতন্ত্র, পিশাচ সাধনা এসব বিষয়ে সঠিক সূত্র খুঁজে পাওয়া খুব কঠিন। সব সাধনার কথাই ধরি। প্রায় সব বর্ণনায় আছে ডোম চারালের কুমারী যার অপঘাতে মৃত্যু হয়েছে সেই রকম একটি উলঙ্গ লাশের উপর অমাবস্যার রাতে বসে সাধনা করতে হবে। লাশের বয়স 3 দিনের বেশি হওয়া চলবে না। ভেবে দেখেন, ডোম চারালের মেয়েদের প্রায় সবারই বিয়ে হয় যখন তারা কিশোরী। তার উপর তাকে মরতে হবে অপঘাতে। সবচেয়ে কঠিন শর্ত হলো এই মৃত্যুটাও হতে হবে অমাবস্যার রাতের কাছাকাছি সময়ে। 7 দিন আগে পিছেও যদি হয় তা হলেও সমস্যা। লাশে পচন ধরবে। ফরমালিন, বরফ, হিমঘর এইসব সামগ্রী কাপালিক তান্ত্রিকদের কল্পনাতেও ছিল না। তবে এক্ষেত্রে আমার বিশ্বাস ঠিকমতো সব কিছু করলে ফল ফলবে। এটা প্রমাণ্য দলিল। অভিজ্ঞতা থেকেই বুঝতে পারছি। তবে প্রশ্ন একটা থেকেই যায়। হাকিনে ডেকে এনে তাকে দিয়ে করবোটা কি? আমি অজাতশত্রু, তবে আপনার কথা আলাদা। মোটা মুসলিমের উপর আপনি যদি প্রতিশোধ নিতে চান তাহলে? লাশের সাথে ঘনিষ্ঠ হওয়ার বিকল্পটির কথা কিন্তু এখনো বলেননি। বলেছি, আপনি খেয়াল করেননি। আমাদের হয় কোনো জায়গা অশুচি করতে হবে অথবা এমন জায়গা খুঁজে বের করতে হবে যেখানে শুচি বলে কিছু নেই। অশুচি অনেকভাবেই হতে পারে, তবে এর মধ্যে যৌন ব্যাপার মুখ্য হতে হবে। পতিতালয় ছাড়া এমন জায়গা আর কোথায় পাওয়া যাবে? ধারণা সঠিক, তবে আশেপাশের এলাকায় করা যাবে না, লোকে চিনে ফেলবে। দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মার চরে নতুন পাড়া হয়েছে। জমজমাট ব্যবসা। পাড়ার মাঝখানে একটা কামরা ভাড়া নেওয়া যেতে পারে। সাধনা সব উপাচার এখান থেকে রেডি করে নিয়ে গেলে এক রাতেই কাজ সারা সম্ভব। হাকিনীর সাধনায় নক্ষত্র তিথি কোনো বিষয়ই নয়। পূর্ণিমা ছাড়া যে কোনো রাতেই হতে পারে, তবে আষাঢ় মাসের দিকে হলে উত্তম। আপনি ভেবে দেখেন সাধনায় বসতে চান কিনা। খরচপত্র ব্যবস্থা সব আমার দায়িত্ব। মোটা মুসলিমকে চিনিয়ে দেওয়ার ব্যাপারটি কিভাবে হবে? ওর একটা ফুল সাইজ ছবি আমাকে এনে দেন, তারপর কি করতে হবে বলে দেব। মোটা মুসলিমের ছবি জোগাড় হলো সহজেই। সাপ্তাহিক রূপসা সংবাদের রিপোর্টার কমল কান্তি পাড়ার লোক। আমরা তাকে ডাকি ককা দা বলে। ছবি তার বাসাতেই এক ফাইলে ছিল। এলাকারই এক ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সভা। মোটা মুসলিম প্রধান অতিথি। বিজয়ীর হাতে কাপ তুলে দিচ্ছে, মুখে দেতো হাসি। বললাম 2 দিনের ভেতর ছবি ফেরত দেব। ছবি নিয়ে কি করবে জিজ্ঞেস করলো ককা। উত্তর আগেই রেডি করে রেখেছিলাম। বললাম, দৌলতপুরে নন্দ ঘোষ মার্ডার কেসের কথা তো জানেন। বছরখানেক আগের ঘটনা।
ভর দুপুরে মোকামে বসা অবস্থায় খুন হয় সে। খুনিদের সাথে মোটা মুসলিম ছিল। নন্দন ঘোষের কর্মচারীদের ছবিটা দেখাতে চাই আমি, যদি আইডেন্টিফাই করতে পারে। বাবার উকিলই এ পরামর্শ দিয়েছে। পারলেও মুসলিমের বিরুদ্ধে আদালতে দাঁড়িয়ে সাক্ষী দেবে বলে মনে হয় না। শোনো সঞ্জয়, আমি কিন্তু এসবের ভেতরে নেই। তোমাকে ছবি দিয়েছি এটাও কাউকে বলতে পারবে না। ক্রাইম রিপোর্ট আমি করি, পত্রিকার কাটতি বাড়ে, সম্পাদক পছন্দ করেন। তবে ওগুলো রিক্সাওয়ালা কর্তৃক মেথরানি ধর্ষিত টাইপের হয়। বড় বড় চাইদের ঘাটাতে জাতীয় দৈনিকের রিপোর্টাররাই সাহস পায় না। ককা কিছু লিখতে গেলে ফান্দে পড়িয়া বগাকান্দের অবস্থা হবে। ছবি মন্ময় চৌধুরীর হাতে পৌঁছে দিলাম। বললেন 2 দিন পর বিকেল 3টের দিকে তার দোকানে যাওয়ার জন্যে। আরও জানালেন বাসায় যেন বলে আসি ফিরতে একদিন দেরি হবে। নয়, পরদিন ইনসুলিন কিনে জেলে বাবার সাথে দেখা করতে গেলাম। তার ডায়াবেটিস আছে, রেগুলার ইনসুলিন নেন। বাবার ইনসুলিন শেষ। সকাল 9টায় দরখাস্ত জমা দিয়ে জেল গেটে বসে আছি। চারদিকে পানের পিক, চুনের দাগ, কলার খোসা, বিড়ির মাথা, প্রস্রাবের ঝাঁঝালো গন্ধ। সাব ইন্সপেক্টরকে 1 প্যাকেট বেনসন সিগারেট 100 টাকা দিয়েছি। দালাল নিয়েছে 20। বড় সাহেব এখনও আসেননি। অপেক্ষা করছি তো করছি। 11টার দিকে 3টা মোটর সাইকেলে 5 জন রাজনৈতিক কর্মী সঙ্গে নিয়ে মোটা মুসলিম এসে হাজির। সাব ইন্সপেক্টর উঠে দাঁড়িয়ে গেল। বিষয় কি? তার 2 জন ছেলে জেল হাজতে আছে, আজকেই বেইল হবে, অথচ তাদের জেল পুলিশ কোর্টে চালান করেনি। সাব ইন্সপেক্টর বলল, বড় ভাই কোনো চিন্তা করবেন না, 2 জন কনস্টেবল দিয়ে এখনই রিক্সা করে পাঠিয়ে দিচ্ছি। বসেন, চা খান, আমি কাগজপত্র রেডি করি। চালানে জেলার সাহেবের সই লাগবে, উনি এখনও অফিসে আসেন নাই। সেটা কোনো ব্যাপার না, সিপাহীর হাতে দিয়ে কাগজ পাঠাচ্ছি, সই নিয়ে আসবে। বাসা কাছেই, বেশিক্ষণ লাগবে না। এই হামিদ, ভাইয়ের জন্যে ডাবল পাতি চা আন, দুধ চিনি বেশি, সাথে হুগলি বেকারির কেক। আমাকে দালাল বলল, ভাই কালকে আসেন, আজ দেরি হবে, উপর থেকে চাপ আছে, সাহেব ব্যস্ত। রাগে আমার গা কাঁপতে লাগলো। 10 পরদিন জেলে যেতে পারলাম না। মন্ময় চৌধুরীর সাথে দেখা করার কথা। গেলাম সেখানে। আমাকে বসতে বলে ডয়ার খুলে বেল কাঠে তৈরি ফুটখানে লম্বা একটা মূর্তি বের করলেন বাবু। তার কারিগর বানিয়েছে। হাতে নিয়ে দেখলাম ভেতরটা ফাঁপা। কিছুক্ষণ পর জিপে করে রওনা হলাম আমরা। আরও আগে বের হলে ভালো হতো না? গাড়ি ছাড়ার পর বললাম আমি। না, হতো না। দিনের বেলা ওখানে যেতে চাই না আমি। সন্ধ্যা 8টা নাগাদ পৌঁছবো আমরা। ড্রাইভারকে গোয়ালন্দ বাজারে গাড়ি পার করতে বললেন মন্ময়। পাশেই বড়সড় গোডাউন। চিটেগুড়ের মিষ্টি গন্ধে আকাশ বাতাস ছয়লাম। মালপত্র সমেত দুটো রিকশায় উঠলাম। দৌলতদিয়ার নিষিদ্ধ পল্লী, এখান থেকে 4 মাইল দূরে। মাঝবয়সী রিক্সাওয়ালা জিজ্ঞেস করলো, স্যার আপনারা কোন জায়গাত যাবেন? দৌলতদিয়া, বললাম আমি। দৌলতদিয়ার কোথায়? ফেরিঘাট? না, মাগিপাড়া। পাড়ায় চলো, 20 টাকা ভাড়া দিবেন, 20 টাকাই পাবে, চলো। হেরিং বন্ড রাস্তা, ঝাঁকুনি প্রচণ্ড, রিক্সার সিট ছোট, সামনের দিকে ঢালু, বসে থাকা দায়। একবার হুড ধরতে হচ্ছে, আরেকবার রিক্সাওয়ালার সিট। চারদিক ফাঁকা, হুহু ঠান্ডা বাতাস, গুমগুম করে মেঘ ডাকছে। বৃষ্টি শুরু হলে ভিজে নেতা হতে হবে। চর এলাকা, একটা গাছ পর্যন্ত কোথাও নেই, শুধু কাশবন। হঠাৎ পুরো
ব্যাপারটিকেই মনে হলো এক অবাস্তব অলীক কল্পনা। ঘণ্টাখানেক পর ভিজে পুড়ে যেখানে এসে পৌঁছালাম সে এক অন্য জগৎ। এখানে কারেন্ট নেই, দোকানে দোকানে হ্যাজাক বাতি, ঘরে ঘরে হারিকেন, অগুন্তি ছোট বড় ঘর, গলি ঘুপসি, দোকানপাট, ঘরবাড়ি বাঁশ চাটাই টিন দিয়ে বানানো। দেদার বিক্রি হচ্ছে পান, সিগারেট, ফুল, বাংলা মদ। কালো কুচকুচে ইয়া বড় কড়াইয়ে ভাজা হচ্ছে পেঁয়াজু ডালপুরি। ছোট মাইকে গান বাজছে, নিশীথে যাইও ফুল মনে ও ভোমরা। অনেকগুলো ঘরে শুধু একদিকেই চাটাইয়ের বেড়া। মাটির উঁচু মেঝেতে বাঁশের মাচা। সেজেগুজে খোলামেলা শাড়ি সালোয়ার কামিজ পরে বসে আছে সুবর্ণ কঙ্কন পরা স্বাস্থ্যবতী রমণীরা। খিলখিল হাসি, মাঝে মাঝে গানের কলি। আশার চেয়াবন মানে না তো মন। তবে একটি জিনিস ভালো এদের, উগ্র সাজগোজ, ঝাল ঝেলে মেকআপের বালাই নেই। বুড়ো এক লোক আমাদের ঘর দেখিয়ে দিল। সরু দরজা, দুদিকে দুটো কাঠের জানালা, মাটির মেঝে, ঘর পুরো খালি। মন্ময় চৌধুরী পাকা লোক, আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছেন। মন্ময় বুড়োকে 200 টাকা দিয়ে কি যেন বললেন। কিছুক্ষণ পর লোকটা আমাদের মিশকালো দুটো মোড়ক আর একটি কেরোসিনের স্টোভ দিয়ে গেল। দরজা বন্ধ করে হুড়কো লাগিয়ে দিলেন বাবু। ব্যাগ খুলে টুকিটাকি অনেক জিনিস বের করলেন। টকটকে লাল সিঁদুর দিয়ে উল্টো করে বড় একটা ত্রিভুজ আঁকলেন মেঝেতে। ওটার উপর সোজা আর একটি ত্রিভুজ। দেখতে হলো 6 কোনা তারা। তারাটাকে ঘিরে দিলেন আতপ চালের গুঁড়োর আঁকা প্রকাণ্ড একটি বৃত্ত দিয়ে। ত্রিভুজের ভিতর 6টি কোণে সাপের কাটালেন, পেঁচার নখ, বাদরের মাথা, ঘোড়ার খুর, শিশুর পাঁজরের হাড়, বানরের থাবা রাখলেন। বৃত্তচাপ এবং তারার পয়েন্টগুলো মিলে আরও 6টি কোণ তৈরি করেছে। এরপর এই কোণগুলোতে হালকা লাল রঙের কালি দিয়ে অদ্ভুত সব চিহ্ন আঁকলেন। নতুন একটা ধুতি বের করে আমাকে বললেন পরে নিতে। দুটো ত্রিভুজের মাঝখানে যে পেন্টাগ্রাম তৈরি হয়েছে ঠিক সেখানে মোরগ দুটো জবাই করলেন। রক্তে মাখামাখি হলো জায়গাটা। শুকনো বালুমাটি খুব দ্রুত রক্ত শুষে নিল। এরপর সেখানে বাকশাল বিছিয়ে আমাকে বললেন খালি গায়ে পদ্মাসনে বসতে। হালকা লাল রঙের যে কালিতে চিহ্ন এঁকেছিলেন সেই তরলের কিছুটা মূর্তিটার ভেতর ঢেলে এক চুমুক খেতে বললেন। খেতে খারাপ লাগলো না, ঘিয়ের গন্ধ পেলাম। মূর্তিটা ফিরিয়ে নিয়ে বাংলায় লেখা একটা সংস্কৃত মন্ত্র খুব ধীরে 144 বার পড়তে বললেন। মাটির মালসায় মরা একটা চড়ুই পাখি রেখে ঢেকে দিলেন সরা দিয়ে। কেরোসিনের স্টোভ জেলে তার উপর মালসাটা রেখে সবটুকু সলতে উস্কে দিলেন। লাল গলগনে হয়ে উঠল মালসা। ঘণ্টাখানেক পর আঁচ কমিয়ে সরা যখন তুললেন তখন দেখলাম পুড়ে ছাই হয়ে গেছে চড়ুই। এক চিমটে ছাই তুলে যে তরলটুকু এখনো বাকি ছিল তার সাথে মেশালেন মন্ময়। আমাকে বললেন পুরোটা খেয়ে ফেলতে। এইবার চড়ুইয়ের বাকি ছাইটুকু বৃত্তের চারপাশে ছিটিয়ে দিলেন। অন্য একটি কাগজ বের করে 2 লাইনের আরেকটি মন্ত্র আমার হাতে দিয়ে বললেন আবারও 144 বার পড়তে। মন্ত্র পড়তে শুরু করার পরই অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো। মনে হলো ঘরের তাপমাত্রা শূন্যের নিচে নেমে গেছে। দেখলাম মরু এলাকায় বিশাল এক পাথরে মন্দিরে বসে আছি। পর মুহূর্তে পাল্টে গেল দৃশ্যপট। দেখতে পেলাম আদ্যিকালের এক বনের কিনারায় ধ্যান পরা শত শত টাকমাথা লোক শয়তানের বিকট মূর্তিকে সাষ্টাঙ্গে প্রণাম করছে।
মূর্তির পায়ের কাছে পাথরের বেদিতে 7টি তরুণীর কাটা মাথা। রক্তে ভেসে যাচ্ছে বেদি, শয়তানের পা। হঠাৎ অনুভব করলাম এক অপার্থিব কুৎসিত ঠান্ডা হাত দিয়ে কে যেন আমার হৃৎপিণ্ড চেপে ধরেছে। প্রচণ্ড ব্যথায় জ্ঞান হারালাম আমি। হুঁশ ফিরে পেয়ে দেখি সেই বুড়ো লোকটা আমার মাথায় পানি ঢালছে। চৌধুরী তার সব জিনিসপত্র গোছগাছ করছেন। মেঝের উপরকার নকশা উধাও। খুব ভোরে যখন বের হলাম, পাড়াটাকে মনে হলো ভূতের শহর। কোথায় হারিয়ে গেছে রাতের সেই মৌতাত। দুটো রিক্সা নিয়ে গোয়ালন্দ বাজারে ফিরলাম আমরা। ড্রাইভার রওনা হলো সাথে সাথে। পথে রাজবাড়ি বাজারে নেমে মুরগির ঝোল, নান রুটি দিয়ে নাস্তা সেরে আবারও গাড়িতে। বাসার সামনে আমাকে নামিয়ে দিলেন মন্ময়। হাতে খবরের কাগজে পেঁচানো একটা প্যাকেট আর একটি চিঠি দিলেন। বললেন প্যাকেট সাবধানে রাখবেন, চিঠিটা ভালো করে পড়বেন। ড্রাইভারকে বললেন বাসায় চলো জলদি। 11। বাসায় ফিরে জানলাম মা বড় মামার ওখানে। গত রাতে তার স্টক করেছে। গোসল ছেড়ে খেয়ে দিয়ে বিছানায় শুয়ে চিঠি খুললাম। সুন্দর করে গুছিয়ে লেখা চিঠি। খুব সম্ভব চৌধুরী আগে লিখে রেখেছিলেন। দিন তারিখ কিছু উল্লেখ নেই। সঞ্জয় বাবু, আপনার সাথে আমার হয়তো আর কখনোই দেখা হবে না, তার প্রয়োজনও নেই। সাধনা কতটুকু সফল হয়েছে তা বোঝা যাবে 3 দিনের মধ্যেই। কাগজের প্যাকেটে কাঠের মূর্তিটা আছে। এটা একটা টাইম বোম। মূর্তিটার কাজ কার প্রাণনাশ করতে হবে হাকিনিকে সেই ব্যক্তিকে ব্যক্তিকে চিনিয়ে দেয়া। সেই অর্থে এটাকে হোমিং ডিভাইসও বলতে পারেন। টাইম বোম এই অর্থে যে সময় মাত্র 3 দিন। আজ রাতেই মূর্তিটা যার ছবি থেকে ওটা বানানো তার বাসার সীমানার ভেতর পুঁতে রেখে আসবেন। মূর্তিটা ভারী মনে হবে। এর কারণ ওটার পেটের ভেতর আপনি যেখানে বসে যজ্ঞ করেছেন সেখানকার মাটি ভরে দেয়া হয়েছে। প্রশ্ন করতে পারেন যে তরল পদার্থ আপনাকে খেতে দিয়েছিলাম সেটা আসলে কি ছিল? অনেক পুরনো রেড ওয়াইন, এর সাথে একজন বার বনিতার ঋতুস্রাব এবং কালী মন্দিরে যে ঘিয়ের প্রদীপ জ্বলে সেই পিদিমের ঘি মিশিয়ে তৈরি করা হয়েছে ওটা। এসব কথা আপনাকে বলছি এই কারণে যে আপনি যেন না ভাবেন আপনাকে বিষাক্ত কোনো কিছু খাইয়ে অসুস্থ করে ফেলেছি। ঋতুস্রাব খেলে মানুষ অসুস্থ হয় না। প্রাক ইসলামী যুগে মক্কার লোকেরা ঋতুস্রাব খেত, তাদের কোনো সমস্যা হয়নি। আবারও বলছি, যত তাড়াতাড়ি পারেন মূর্তি দাফনের ব্যবস্থা নিন। শুভকামনা রইল। লেখকের নাম ঠিকানা নেই। মোটা মুসলিমের নামের উল্লেখ পর্যন্ত নেই কোথাও। চিঠি অন্যের হাতে যদি পরেও মন্ময় চৌধুরীকে জড়ানো যাবে না কিছুতেই। সত্যি কথা বলতে কি, লোকটা সম্পর্কে প্রায় কিছুই জানি না। এ হচ্ছে পিরামিড। সামনেই আছে অথচ চির রহস্যময়। ক্লান্তিতে ভেঙে পড়ছে শরীর। তলিয়ে গেলাম ঘুমের গভীরে। স্বপ্নে দেখলাম বুড়ির বাড়ির সামনে আমি দাঁড়িয়ে। তার সেই বিভৎস বসার ঘরের সরু দরজা দিয়ে মন্ময় চৌধুরীর সাথে মোটা মুসলিম বেরিয়ে এলো। আমাকে দেখতে পেয়ে মুখ হাঁ করল। তাদের খোলা মুখ থেকে অসংখ্য ছোট ছোট তীর আমার গায়ে এসে বিঁধতে লাগলো। আমি দাঁড়িয়েই আছি। কোত্থেকে বুড়ির নাচ জামাই ছুটে এলো। ধাক্কা মেরে রাস্তার একপাশে সরিয়ে দিল আমাকে। জেগে উঠে দেখি বাসার কাজের ছেলে নিমাই আমাকে ঝাঁকাচ্ছে। ঘুম ভেঙেছে দেখে বলল, ও সঞ্জুদা, আপনাকে তো মশা খাইয়ে ফেললো। সেই কখন সাজ হয়েছে, এখনো ঘুম পারতিছেন? ওঠেন, আপনার বড় মামা মইরে গেছে। তেনার বাড়ির জাতি হবে, খবর পাঠাইছে। মাথায় আকাশ, সৌরজগৎ, ছায়াপথ সব ভেঙে পড়ল।
আমরা জাতে হিন্দু, বড় মামার সৎকার করতেই হবে। যত রাতই হোক শ্মশানে লাশ দাহ করা চাই। মূর্তি কখন দাফন করব বুঝতে পারছি না। হায় রে সময়, সময় গেলে সাধন হবে না। ছুটলাম বড় মামার বাড়ি। মূর্তি পড়ে থাকলো বেড সাইড টেবিলের ডয়ারে। শ্মশান মশান ঘুরে বাড়ি এসে লোহা লবণ ছুঁয়ে পাকসাপ হয়ে যখন ঘরে উঠলাম তখন সকাল 8টা। আবারও সেই রাত 12টা পর্যন্ত অপেক্ষা। সারাদিন ঘুমালাম। বিকেলের দিকে হেঁটে হেঁটে মোটা মুসলিমের বাড়ির দিকে গেলাম। আহসান আহমেদ রোডে এক হিন্দু জমিদারের মেয়ের বাড়ি দখল করে বাস করছে। বাড়ির সামনে নিচু প্রাচীর ঘেরা একটা ছোট বাগান। এককালে সুন্দর ছিল, এখন সেখানে 4-5টা কলা গাছ ডানে বায়ে হেলে আছে। বাড়ির রং কাঠ কেটে ক্যাটকেটে হলুদ, জানালা দরজার রয়্যাল ব্লু। মূর্তি দাফনের জন্যে বাগানটাকে বেছে নিলাম। রাত 12টা নাগাদ দেয়াল টপকে ঢুকলাম ওখানে। ফুটখানে গভীর গর্ত করতে হবে। কোদাল আনা সম্ভব হয়নি। ছোট একটা খুপড়ি এনেছি। বাগানে ঢুকে রাস্তার কাছাকাছি এক কোনায় গর্ত খুললাম। কাগজের মোড়ক সরিয়ে বের করলাম মূর্তিটা। হাতে নিয়ে মনে হলো ভীষণ ঠান্ডা এবং একই সাথে অনবরত ঘামছে ওটা। মাটি চাপা দিয়ে উঠতে যাব এমন সময় দুটো মোটরসাইকেল আসার শব্দ পেলাম। গেটের সামনে দাঁড়িয়ে হর্ন বাজাতে লাগলো চালকেরা। জাগ দলের কর্মী মোটা মুসলিমের সাথে কথা বলতে চায়। দেখে ফেললে সর্বনাশের মাথায় বাড়ি পড়বে। পাঁচিল ঘেঁষে চিত হয়ে শুয়ে পড়লাম। ইচ্ছে হলো মাটিতে মিশে যাই। ভেবেছিলাম লোকগুলো বাড়ির ভেতরে ঢুকবে, ঘটল এর উল্টোটা। বাসা থেকে বেরিয়ে এসে গেটের সামনে দাঁড়িয়েই কথা বলতে লাগলো মুসলিম। কথা আর শেষ হয় না। প্যাচিলের ওপাশে পৌর কর্পোরেশনের ড্রেন, মশাদের মহাদেশ। শরীরের উপর চাদর বিছিয়ে দিল তারা। মনে হলো অনন্তকাল শুয়ে আছি। অসহ্য হয়ে উঠল মশা আর অদৃশ্য পোকার কামড়। সব কিছুরই শেষ আছে। কর্মীরা বিদায় হলো। মোটা ঘরে ফিরল। প্যাসিল টপকে আমি ফিরলাম বাসায়। পরদিন বিকেলে চা নাস্তা খেয়ে বাংলাদেশ ব্যাংকের মোড় ঘুরে হাঁটতে লাগলাম আহসান আহমেদ রোড ধরে। মনে প্রশান্তি। মিশন অ্যাকমপ্লিশড। দেখিব খেলাতে কে হারে কে জেতে। মুসলিমের বাড়ির সামনে এসে খেলাম জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা। ধুন্ধুমার কাণ্ড। বাগান, কলাগাছ, প্যাসিল সব উধাও। পুরো জায়গা জুড়ে ফাউন্ডেশনের গর্ত। ওখানে নিচে মার্কেট, উপরে জাগ দলের অফিস হবে। দুটো বাঁশের খুঁটিতে সাইনবোর্ড টানানো। দোকান কোঠা বরাদ্দ চলছে। 3টে বেডফোর ট্রাক দাঁড়ানো। সারাদিন মাটি টেনেছে ওগুলো। এই বিরাট শহরে কোথায় মাটি ড্রাম করেছে কে বলতে পারে। সন্ধ্যে থেকে একটানা ডায়েরি লিখছি। মা মরা বাড়িতে। 9টার দিকে নিমাই এসে খবর দিয়েছে খাবার রেডি। বলেছি রাতে খাবো না। এক মহাজাগতিক হতাশায় ডুবে আছি। অপেক্ষা করছি চূড়ান্ত পরিণতির। হঠাৎ কারেন্ট চলে গেল। জানালা শিক গলে ঘরে ঢুকলো কনকনে ঠান্ডা বাতাস। পর্দা ফুলের ঢোল। বাড়ির সামনে দেখতে পেলাম জমাট বাঁধা এতকাল ঘন অন্ধকারকে। মনে হলো আষাঢ়ি অমাবস্যার রাতে ডবল সাইজ গরিলা দাঁড়িয়ে। খুব ধীরে জানালার দিকে এগোতে শুরু করলো ছায়া ছায়া কিংকং। হাকিনি তার শিকার চিনে ফেলেছে। সমাপ্ত।